আমরা বঙ্গভঙ্গ মানি না। বিপ্লব জিন্দাবাদ। নমস্কার, আজকের এই ঐতিহাসিক তথ্য বিশ্লেষণে স্বাগত। আজ আমরা ইতিহাসের এমন একটা চমকপ্রদ অধ্যায় নিয়ে কথা বলবো, যা আক্ষরিক অর্থেই একটা আঞ্চলিক কৃষি অসন্তোষকে বিশ্বব্যাপী এক বৈপ্লবিক আন্দোলনে বদলে দিয়েছিল। কথা হচ্ছে ১৯০৭ সালের পাঞ্জাব বিদ্রোহ নিয়ে। আজ মূল উৎসগুলো ঘেঁটে আমরা দেখব ঠিক কিভাবে কৃষকদের পুঞ্জীভূত হতাশা গোটা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল। ঠিক আছে, চলুন চট করে দেখে নিই আজ আমরা কিভাবে এগোব। আমাদের আলোচ্য সূচিতে থাকছে প্রথমে বিদ্রোহের পটভূমি, এরপর ৩টি বিতর্কিত ভূমি আইন, তারপর পাগড়ি সামহালজাট্টা আন্দোলন, ব্রিটিশ প্রতিক্রিয়া এবং সবশেষে এর বৈপ্লবিক উত্তরাধিকার। তো শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, বিদ্রোহের পটভূমি, দুর্ভিক্ষ, ঋণ এবং অসন্তোষ। একটু কল্পনা করা যাক ১৯০০ সালের দিকের পাঞ্জাবের কথা। চারদিকে দুর্ভিক্ষ চলছে, গ্রামীণ কৃষিজীবী মানুষগুলো এমনিতেই ঋণের ভারে জর্জরিত, তার উপর সরকার জমি আর সেচের জলের উপর আবার কর বাড়িয়ে দিয়েছে। ভাবা যায়, ঠিক এই চরম হতাশার সময় একটা ধ্বনি কৃষকদের মনে আগুন জ্বেলে দেয়। বঙ্কিম দয়ালের লেখা বিখ্যাত স্লোগান পাগড়ি সামহাল জাট্টা এর আক্ষরিক অর্থ হল নিজের পাগড়ির সম্মান রক্ষা করো ও কৃষক। আমাদের আজকের আলোচনার একটা অন্যতম শক্তিশালী থিম হল এই কথাটা। এখানে পাগড়ি কোনো সাধারণ পোশাক নয়, এটা ছিল কৃষকদের আত্মসম্মান আর শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গভীর এক প্রতীক। এখন প্রশ্ন হল, এই আত্মসম্মান বোধকে বাস্তবে সংগঠিত করা হলো কিভাবে? উৎস থেকে আমরা জানতে পারি যে অজিত সিং এবং জে.এম. চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরাই কিন্তু এই আন্দোলনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তারা দুর্ভিক্ষপীড়িত এলাকাগুলোতে কাজ শুরু করেন। সাহারানপুরে গড়ে ওঠে গুপ্ত সমিতি, সেখানে রুটকি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র আর পাঞ্জাবি নেতাদের মধ্যে একটা দারুণ সেতুবন্ধন তৈরি হয়। এর ফলে বুদ্ধিভিত্তিক চিন্তাধারার সাথে কৃষকদের অভাব অভিযোগ একেবারে এক সুতোয় বাধা পড়ে যায়। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, ৩টি বিতর্কিত ভূমি আইন, যা ছিল মূল অর্থনৈতিক অনুঘটক। এই স্লাইডটা বেশ ইন্টারেস্টিং। ব্রিটিশদের চাপিয়ে দেওয়া কৃষি আইনগুলোর দিকে তাকালে দেখা যায় ১৯০০, ১৯০৬ এবং ১৯০৭ সালে খুব দ্রুতগতিতে পরপর ৩টে আইন পাশ করা হয়। এই সুনির্দিষ্ট আইনগুলোই কৃষকদের ক্ষোভের আগুনে আক্ষরিক অর্থেই ঘি ঝেলেছিল। কিভাবে এই আইনগুলো সুপরিকল্পিতভাবে কৃষকদের দীর্ঘদিনের অধিকার কেড়ে নিয়েছিল সেটা জানলে অবাক হতে হয়। প্রথম ধাক্কাটা আসে ১৯০০ সালের পাঞ্জাব ল্যান্ড এলিয়েনেশন অ্যাক্টের মাধ্যমে। এই আইনে কৃষকদের নিজেদের জমি স্বাধীনভাবে বিক্রি বা বন্ধক রাখার অধিকার একেবারে সীমিত করে দেওয়া হয়। আইনটা মূলত মহাজন আর জমিদারদের পক্ষেই কাজ করেছিল। এর ফল কি হল? শহরের অভিজাত শ্রেণী আর গ্রামীণ কৃষকরা ঋণের জালে আরও ভয়াবহভাবে আটকে পড়ল, আর সেখান থেকেই শুরু হল চরম অসন্তোষ। এরপর আসে ১৯০৬ সালের পাঞ্জাব ল্যান্ড কলোনাইজেশন অ্যাক্ট। এই আইনটি নতুন গড়ে ওঠা চেনাব কলোনিতে জমির মালিকানার ওপর ব্রিটিশদের একছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন? কোনো কৃষকের মৃত্যুর পর তার জমি আর তার সন্তানের কাছে যাবে না, চলে যাবে সরাসরি সরকারের হাতে। এটা ছিল সেই অঞ্চলের দীর্ঘদিনের সামাজিক রীতিনীতি আর উত্তরাধিকারের মৌলিক অধিকারের ওপর একটা সোজাসুজি আঘাত। আর কফিনের শেষ পেরেকটা ঠুকে দেয় ১৯০৭ সালের দোয়াব বাড়ি অ্যাক্ট। এই আইনটা কৃষকদের নিজস্ব জমির ওপর থেকে তাদের মালিকানায় সম্পূর্ণভাবে কেড়ে নেয়। যে কৃষক নিজের জমিকে নিজের সন্তানের মতো ভালোবাসত, তাকে নিছক একজন চুক্তিভিত্তিক শ্রমিকে নামিয়ে আনা হলো। নিজের মাটির সাথে কৃষকের নারীর টান এক ঝটকায় ছিন্ন করে দেওয়া হলো। তৃতীয় পর্ব, পাগড়ি সামহাল জাট্টা আন্দোলন, সংঘাতের বৃদ্ধি। এত বড় অর্থনৈতিক বঞ্চনা তো আর মুখ বুজে মেনে নেওয়া যায় না, তাই না? এই তীব্র ক্ষোভ খুব দ্রুত একটা আবেগময় প্রতিরোধের রূপ নিতে শুরু করে। অজিত সিং এবং তার ভাই কিষাণ সিং কৃষকদের নিয়ে ভারতমাতা সোসাইটি গঠন করেন। লালা লাজপত রায়ের মতো প্রখ্যাত নেতারা এগিয়ে আসেন সমর্থন জোগাতে। চেনাব কলোনি আর লায়ালপুরে শুরু হয় কৃষকদের বিশাল বিক্ষোভ। একই সাথে রাওয়ালপিন্ডিতে রেলওয়ে শ্রমিকরাও ধর্মঘটে নেমে পড়ে। কৃষক আর শ্রমিক শ্রেণীর এই অভূতপূর্ব মেলবন্ধন ব্রিটিশ প্রশাসনের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। সেদিনের উত্তাপটা ঠিক কেমন ছিল সেটা বোঝার জন্য ব্রিটিশ সংসদীয় নথিপত্র হ্যান্সার্ডে উল্লেখিত এই কথাটা একটু খেয়াল করুন। ১৯০৭ সালের এপ্রিলে রাওয়ালপিন্ডিতে প্রায় ৮ থেকে ১০,০০০ মানুষের এক বিশাল সমাবেশ হয়। সেখানে একজন বক্তা রীতিমতো গর্জে উঠে বলেছিলেন, এখনই প্রতিরোধ করার সময়, মার্টিনি বা হাউইটসের বন্দুক দেখে ভয় পেলে চলবে না। এই একটা কথাই প্রমাণ করে সেই মানুষদের মানসিক জোর কতটা প্রবল ছিল। তারা নিজেদের মাতৃভূমির জন্য রক্ত দিতেও পিছপা হননি। চতুর্থ পর্ব, ব্রিটিশ প্রতিক্রিয়া ও দাঙ্গা, দুটি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ।
এত বিশাল একটা কৃষক অভ্যুত্থানকে ব্রিটিশ প্রশাসন ঠিক কিভাবে দেখেছিল, এই বিষয়টা খুব দারুণভাবে দুটো বিপরীতমুখী বাস্তবতা আমাদের সামনে তুলে ধরে। একদিকে ভারতীয় কৃষকদের কাছে এটা ছিল আক্ষরিক অর্থেই বেঁচে থাকার লড়াই, দুর্ভিক্ষ, ঋণ আর পৈতৃক জমির অধিকার হারানোর বিরুদ্ধে সংগ্রাম। অন্যদিকে ব্রিটিশ প্রশাসকদের দৃষ্টিতে ব্যাপারটা ছিল একেবারেই অন্যরকম। তারা এই অর্থনৈতিক সমস্যাটাকে স্বীকারই করতে চাননি। তাদের ধারণা ছিল এই অস্থিরতার পেছনে রয়েছে বিদ্রোহমূলক সাহিত্য, ব্রাহ্মণদের উস্কানি আর পাশ্চাত্য শিক্ষার ক্ষতিকর রাজনৈতিক প্রভাব। ব্রিটিশদের এই মানসিকতাটা কত গভীরে ছিল সেটা স্যার ভ্যালেন্টাইন চিরলের এই উক্তিটি থেকে বেশ পরিষ্কার বোঝা যায়। তিনি পাশ্চাত্য শিক্ষাকে একটা শক্তিশালী দ্রাবক বা ডিজলভেন্ট হিসাবে আখ্যায়িত করেছেন। তৎকালীন ব্রিটিশ প্রশাসন মনে করত যে এই আধুনিক শিক্ষাই ভারতীয়দের দুর্বল মস্তিষ্ককে উত্তপ্ত করছে আর তাদের ভেতরে অধিকারবোধ জাগিয়ে তুলে এক বিপজ্জনক সংকর বিপ্লবী শ্রেণীর জন্ম দিচ্ছে। আর এই দুই বিপরীত চিন্তাধারার চূড়ান্ত বিস্ফোরণ ঘটে রাওয়ালপিন্ডির দাঙ্গায়, যখন ডেপুটি কমিশনার ৩ জন আইনজীবীকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচারের মুখোমুখি করার নোটিশ পাঠান। তখন উত্তেজিত জনতা আদালতের সামনে ফেটে পড়ে, শুরু হয় ব্যাপক দাঙ্গা। ব্রিটিশ সরকার তখন চরম সামরিক শক্তি প্রয়োগ করে এই বিদ্রোহ দমন করে। ১৯০৭ সালের মে মাসে আন্দোলনের প্রধান দুই নেতা অজিত সিং এবং লালা লাজপত রায়কে গ্রেফতার করে সোজা বার্মায় নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। এবার আমাদের একদম শেষ এবং পঞ্চম পর্ব, এক বৈপ্লবিক উত্তরাধিকার, স্থানীয় প্রতিবাদ থেকে বিশ্বব্যাপী নেটওয়ার্ক। ইতিহাসের একটা অদ্ভুত নিয়ম হল, কোনো প্রতিবাদকে জোর করে দাবিয়ে রাখলে সেটা আরও বেশি করে ছড়িয়ে পড়ে। কিন্তু একটু ভেবে দেখুন তো, পাঞ্জাবের মাত্র কয়েকটা অঞ্চলের কৃষি আইনের বিরুদ্ধে শুরু হওয়াই ক্ষোভ কিভাবে ভারতবর্ষ ছাড়িয়ে একেবারে ইউরোপ আর আমেরিকায় পৌঁছে গিয়ে একটা বিশ্বব্যাপী বৈপ্লবিক নেটওয়ার্ক তৈরি করল। এর উত্তর লুকিয়ে আছে নির্বাসিত নেতাদের পরবর্তী পদক্ষেপে। অজিত সিং বার্মা থেকে মুক্তি পাওয়ার পর সোজা ইউরোপে পাড়ি জমান এবং সেখানে আন্তর্জাতিক বিপ্লবীদের সাথে জোট বাঁধেন। অন্যদিকে ভারতে রাসবিহারী বসু সেনাবাহিনীতে বিদ্রোহ ঘটানোর জন্য গুপ্ত নেটওয়ার্ক তৈরি করেন। আমেরিকায় বসে শিখ প্রবাসীরা গঠন করেন বিখ্যাত গদর পার্টি, যার মূল লক্ষ্যই ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতের স্বাধীনতা। এরই ধারাবাহিকতায় ঘটে যায় কোমাগাতামারু এবং তোসামারু জাহাজের সেই মর্মান্তিক ঘটনা, যা প্রবাসীদের ব্রিটিশ বিরোধী মানসিকতাকে একেবারে তুঙ্গে নিয়ে যায়। এই বৈপ্লবিক আদর্শ কিন্তু শুধু ভৌগোলিক সীমানাই পার হয়নি, এটা রীতিমতো রক্তের ধারায় প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলেছে। কিষাণ সিং এবং অজিত সিং যে বীজ বপন করেছিলেন তা পূর্ণতা পায় তাদেরই পরিবারের পরের প্রজন্মের হাত ধরে, কিংবদন্তি বিপ্লবী ভগৎ সিংয়ের মাধ্যমে। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠন এবং ১৯২৮ সালের লাহোর ষড়যন্ত্র মামলা এটাই প্রমাণ করে যে ১৯০৭ সালের সেই বিদ্রোহের আগুন কিভাবে ভগৎ সিংয়ের সর্বোচ্চ আত্মত্যাগের মধ্য দিয়ে তার চূড়ান্ত রূপ পেয়েছিল। এই পুরো ঘটনার সবচেয়ে কাব্যিক দিকটা হল এর সমাপ্তি। সুদীর্ঘ নির্বাসনের পর অজিত সিং যখন দেশে ফিরে আসেন তখন সালটা ১৯৪৭, আর ১৫ই অগস্ট, ঠিক যেদিন ভারতবর্ষ শেষ পর্যন্ত স্বাধীনতা লাভ করে, অবাক করার মতো হলেও সত্য, ঠিক সেই দিনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজও তার সম্মানার্থে এবং কৃষকদের সেই অসামান্য সংগ্রামকে মনে রেখে ২৩ ফেব্রুয়ারিকে পাগড়ি সামাহাল দিবস হিসেবে পালন করা হয়। আমরা আমাদের এই আলোচনার একেবারে শেষে চলে এসেছি। যাওয়ার আগে একটা কথা ভাবার মতো, ১৯০৭ সালের একটা স্থানীয় কৃষি অসন্তোষ যেভাবে ডালপালা মেলে বিশ্ব ইতিহাসকে নতুন রূপ দিয়েছিল, সেটা মাথায় রাখলে আজ আমাদের চারপাশে ঘটে চলা কোনো ছোট বঞ্চনা বা লুকানো ক্ষোভগুলো হয়তো আগামী দিনের কোনো বিশাল আন্দোলনের মঞ্চ তৈরি করছে। ইতিহাস কিন্তু এভাবেই নীরবে নিজের পুনরাবৃত্তি ঘটায়। আজ এই পর্যন্তই। আশা করি আজকের এই বিশ্লেষণ ইতিহাসকে সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখতে সাহায্য করবে।